আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এইচএসসি ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রায় প্রতি বছরই এইখান থেকে 1-2 মার্কের এমসিকিউ এবং ক খ চলে আসে। তো আশা করা যায় এই একটা ছোট একটা ক্লাসে প্রায় বোর্ড পরীক্ষায় 2 থেকে 3 মার্ক কমন পাওয়া যাবে। তাইলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাসের সাথে সাথে যারা নোট করে রাখতে পারবেন সবচেয়ে ভালো হয় সেটা। তাহলে পরবর্তীতে জাস্ট একবার যে কোনো পরীক্ষার আগে যে কোনো সময় একবার রিভাইজ দিলে হয়ে যাবে। আর ক্লাস শেষে এমসিকিউ সলভ থাকবে এবং ক্লাসের কোথাও সমস্যা হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে নক দিলে আমি চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভেক্টর কি? ভেক্টর হলো একটি গাণিতিক রাশি যার মান এবং দিক উভয় রয়েছে। যেমন বেগ, বল, বেগ বা সরণ। অর্থাৎ ভেক্টর হতে গেলে অবশ্যই তার মান এবং দিক দুটিই থাকতে হবে। যদি তার মান থাকে বাট দিক না থাকে সেই ক্ষেত্রে সেটি হবে স্কেলার। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথমে প্রকারভেদ শুরু করা যাক। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কাকে বলে? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে তাকে আয়ত একক ভেক্টর বলে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা এখানে দেখতেছি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এই একক ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর বলে। তারপরে আছে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ অবস্থান, যেমন এই যে এম বিন্দুটার অবস্থান এইটা, এই অবস্থানটা আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারি তাকে অবস্থান ভেক্টর বলে। যেমন এম ভেক্টরের স্থানাঙ্ক যদি 2, 3 এবং 4 হয়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং জেড অক্ষ বরাবর 4 একক যদি হয়, তাহলে আমরা জাস্ট এই এককটা আই ক্যাপের সাথে, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর তাহলে আমরা এই আই ক্যাপের সাথে এইটা, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর সেহেতু জে ক্যাপের সাথে এইটা, এবং যেহেতু 4 কে ক্যাপ বরাবর, অর্থাৎ 4 দ্বারা কে ক্যাপ অর্থাৎ জেড অক্ষের স্থানাঙ্ক বোঝানো হয়, তাই আমরা 4 কে ক্যাপ এইভাবে আমরা উপস্থাপন করে থাকি। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ ভেক্টরের মান হবে এক একক। কেমনে? একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। একক ভেক্টরের ক্ষেত্রে ওই ভেক্টরটা প্লাস ওই ভেক্টরের মান, ওই ভেক্টর দিয়ে ওই ভেক্টরের মানটাকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ ওই ভেক্টরের মানটাকে দিয়ে যদি আমরা ওই ভেক্টরকে ভাগ করি, তাহলে আমরা তার একক ভেক্টর পেয়ে যাব। যেমন একটা ভেক্টর যদি এ দেওয়া থাকে আই প্লাস 2j প্লাস 4k, এরকম একটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তার একক ভেক্টরের ক্ষেত্রে আমরা করবো কি, এই যে একক ভেক্টর এ দিয়ে আমরা প্রকাশ করছি এবং সম্পূর্ণ এই ভেক্টরটা এইখানে আমরা বসাবো, আর এই ভেক্টরের মান, এই ভেক্টরের মানটা আমরা নিচে ভাগ আকারে বসায় দেবো। আচ্ছা, মান কেমনে বের করব? এই প্রত্যেকটা আই ক্যাপের সাথে, জে ক্যাপের সাথে এবং কে ক্যাপের সাথে যে সহগ, তাদের সহগের বর্গের বর্গমূল। অর্থাৎ এক্স অক্ষের সাথে আছে আই ক্যাপের স্কোয়ার, ওয়াই অক্ষের সাথে আছে জে ক্যাপের সাথে আছে 2, সেই 2 এর স্কোয়ার, আর জেড অক্ষ বরাবর 4 একক, 4 এককের স্কোয়ার। এই এই তিনটার স্কোয়ারের যোগফল করে তার বর্গমূল করে দিলে আমরা তার একক ভেক্টরটা পেয়ে যাব। এবার সরণ ভেক্টর। যে ভেক্টরের সাহায্যে দুটি ভেক্টরের অবস্থানের পার্থক্য নির্ণয় করা যায় তাকেই সরণ ভেক্টর বলে। যেমন সরণ ভেক্টরের মাথায় ক্যাপ দেওয়া উচিত, অথবা একটা বার অথবা একটা তীর চিহ্ন দেওয়া উচিত, কিন্তু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে অবস্থানের পার্থক্য নির্ণয় করা যায় তাকে সরণ ভেক্টর বলে। অবস্থানের পার্থক্য কেমনে? যদি বি একটা বিন্দুর অবস্থান হয় 6, 7, 8, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 6 একক, ওয়াই অক্ষ বরাবর 7 একক এবং জেড অক্ষ বরাবর 8 একক, এবং এ বিন্দুটা হয় 2, 3, 5, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং জেড অক্ষ বরাবর 5 একক। তাহলে আমরা জাস্ট করব এক্স অক্ষ বরাবর যেটা আছে এক্স অক্ষ বরাবর দুইটার বিয়োগফল। আমাদের যদি এ বি ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে আমরা এ বি অর্থাৎ বি
আমাদের যদি এ বি ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে এক্স অক্ষের সহগ অর্থাৎ এ বি ভেক্টর নির্ণয় করতে বললে বি মাইনাস এ, অর্থাৎ বি ভেক্টরের এক্স অক্ষের সহগের সাথে এ ভেক্টরের এক্স অক্ষের সহগ বিয়োগ অর্থাৎ 6-2। ঠিক একইভাবে ওয়াই অক্ষের সহগের সাথে ওয়াই অক্ষের সহগের বিয়োগ মানে 7-3 আর 8-5 এইভাবে বিয়োগ করব, কারণ আমাদের এ থেকে বি ভেক্টর বলছে। যদি আমাদের বি থেকে এ ভেক্টর বলে তাহলে আমাদের 2-6 এইভাবে আমরা দিব। যেহেতু আমাদের এ বি ভেক্টর বলছে অর্থাৎ এ বি অর্থাৎ বি থেকে আমাদের এ ভেক্টরটা বিয়োগ দিতে হবে। সেই ক্ষেত্রে 6-2, এই যে 6, এই 2, ঠিক। আর যেহেতু এক্স অক্ষ বরাবর, প্রথমটা আমরা আগে আলোচনা করছি যে প্রথমটা এক্স অক্ষ বরাবর, তাই 6-2 এর সাথে আমরা আই ক্যাপ দিব এবং 7-3 এর সাথে জে ক্যাপ আর 8-5 এর সাথে কে ক্যাপ। এইভাবেই দিলে 6-2 অর্থাৎ 4 আই ক্যাপ, 7-3 অর্থাৎ 4 জে ক্যাপ, 4 জে ক্যাপ এবং 8-5 অর্থাৎ 3 কে ক্যাপ। এইভাবেই আমরা কোনো বিন্দুর সরণ অথবা সরণ ভেক্টর নির্ণয় করব। এখন আসে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। সমজাতীয় সমান দুটি সমান্তরাল ভেক্টর, অর্থাৎ সমজাতীয় তার দুটি ভেক্টরের দিক একই দিকে অথবা বিপরীত দিকে, বিপরীত দিকে যেভাবেই থাকুক না কেন সমজাতীয় দুটি সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল ভেক্টর হইতে হবে এবং একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়। এটা মাথায় রাখতে হবে যে বিপরীত সংখ্যা, অর্থাৎ একটা যদি হয় 7i তাহলে আরেকটা হবে 1/7i, অর্থাৎ বাই আকারে অর্থাৎ ভাগ আকারে। যদি আমরা সংখ্যাটারে উল্টায় দেই, যদি 7 হয় তাহলে 1/7, যদি 5 হয় তাহলে 1/5, এইভাবে আমরা বিপরীত ভেক্টরটা পাই। আচ্ছা, স্বাধীন ভেক্টর। স্বাধীন অর্থাৎ কোনো কিছু একটা তার স্বাধীন হবে, যেমন পাদবিন্দু স্বাধীন হবে হলো পাদবিন্দু, অর্থাৎ ভেক্টরের পাদবিন্দুটা স্বাধীন হবে, এটাকে পাদবিন্দু বলা হয় এবং এটাকে বলা হয় প্রান্তবিন্দু। তো এই দেখেন এই ভেক্টরের পাদবিন্দু এক জায়গায়, প্রত্যেকটা ভেক্টরেরই পাদবিন্দু এক এক জায়গায়। যেমন এই ভেক্টরের পাদবিন্দুর সাথে এই ভেক্টরের পাদবিন্দুর কোনো সংযোগ নেই। তিনটা ভেক্টরের পাদবিন্দু ভিন্ন ভিন্ন জায়গায়, অর্থাৎ কোনো ভেক্টরের রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে, অর্থাৎ এই ভেক্টরের তো পাদবিন্দু ইচ্ছা মতো, এই জন্য আমরা এটাকে স্বাধীন ভেক্টর বলে থাকি। সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর ঠিক স্বাধীন ভেক্টরের উল্টো, কি যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট তাকেই সীমাবদ্ধ ভেক্টর বলে, অর্থাৎ তার এই যে পাদবিন্দুটা আমরা নির্দিষ্ট করে দিছি, আর নির্দিষ্ট করার কারণে এটা সীমাবদ্ধ ভেক্টর, আর যেটা নির্দিষ্ট নেই সেটা হলো স্বাধীন ভেক্টর। আচ্ছা, ব্যাসার্ধ ভেক্টর। কোনো ঘূর্ণনশীল বস্তুর পরিধির উপরস্থ কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায়, অর্থাৎ পরিধির উপর। এই সম্পূর্ণ এটা যদি একটা বৃত্ত, এই যে পরিধির, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে পরিধির উপরের যে কোনো একটা বিন্দু, এই বিন্দু অসংখ্য বিন্দু আছে, তো এই বিন্দুগুলোর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। ব্যাসার্ধ ভেক্টরের প্রতীক আর, আর ব্যাসার্ধ ভেক্টরটা এইটা যদি ও হয়ে থাকে, মানে বৃত্তের কেন্দ্র ও এবং স্পর্শ যে কোনো অর্থাৎ পরিধির উপরে যে কোনো একটা বিন্দু যদি পি হয় এবং সেই বিন্দুর যদি অবস্থান দেওয়া থাকে তাহলে আমরা কি করব, জাস্ট এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের যে মানটা দেওয়া থাকবে, এক্স অক্ষের মান হলো 2, ওই বিন্দুটার এক্স অক্ষের মান হলো 2, 2 এর সাথে আমরা জাস্ট আই ক্যাপটা বসাই দেবো, এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টর। 3 এর সাথে আমরা বসাই দিব যে ওয়াই অক্ষ বরাবর অবস্থান ভেক্টর, আর 4 এর সাথে আমরা বসাই দেব কি এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টর। ঠিক সেইভাবেই ওপি বরাবর
আমরা এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর যে মান সেটা বসাই দিয়ে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হলো ব্যাসার্ধ ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর। দুটি ভেক্টরের পাদবিন্দু একই হলে তাকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। এই সমপ্রারম্ভিক ভেক্টরের সাথে আবার অনেকে ওই ভেক্টরটার নাম কি, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরের সাথে সমপ্রারম্ভিক ভেক্টরের সামান্য মিল আছে, যে পাদবিন্দুতে একই থাকে, কিন্তু এই ক্ষেত্রে যা দুটি ভেক্টর থাকে আর ওইখানে অসংখ্য ভেক্টর থাকতে পারে, এটাই হলো পার্থক্য। যে ভেক্টরের পাদবিন্দু একই তাকেই সমপ্রারম্ভিক ভেক্টর বলে। অর্থাৎ দুটি ভেক্টর, এই দুটো ভেক্টরের পাদবিন্দু একই হওয়ার কারণে এই দুটোকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা হয়, বা সমতলীয় ভেক্টর। অর্থাৎ যে কোনো একটা সমতলে এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর অথবা জেড অক্ষ বরাবর আর এক্স ওয়াই অক্ষ মিলায় একটা সমতল, এই জাতীয় একটা সমতলে দুই বা ততোধিক ভেক্টর যদি অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন আমরা এটা একটা সমতল ধরে নিচ্ছি এবং এই অক্ষ বরাবর সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে যে সমান্তরাল হওয়ার লাগবে অথবা এরকম কোনো শর্ত নেই, জাস্ট অবস্থান করলেই হচ্ছে একই সমতলে অবস্থান করতে হবে, তাহলে সেটাই হবে সমতলীয় ভেক্টর। সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে অসম মানের, অর্থাৎ মান সমান হওয়া যাবে না, কিন্তু দিক সমান হইতে হবে। দিক যদি একই হয়, অর্থাৎ মান সমান হওয়া লাগবে না, বাট দিক একই হইতে হবে, তাদেরকে সদৃশ ভেক্টর বলে। এখন এই ভেক্টরটা যদি উল্টো দিকে হয় তাইলেও কোনো সমস্যা নেই। যদি = 3i নিয়ে দিয়ে যদি ভেক্টরটা যদি উল্টো দিকে হইতো তাহলে আমরা -3i দিতাম, সেই ক্ষেত্রে বি ভেক্টরটা উল্টো দিকে হয়ে -5i হওয়া লাগতো, সেই ক্ষেত্রে সেই দুটোও সদৃশ ভেক্টর হতো। আচ্ছা, বিসদৃশ ভেক্টর। এই ভেক্টরের মানও অসমান হবে এবং দিকও বিপরীত হবে, দুটো কাজ। ওইটার মান অসমান ছিল বাট দিক সমান ছিল, আর এটার মানও অসমান দিকও অসমান। অর্থাৎ এর দিক এইদিকে আর বি এর দিক এইদিকে, যেহেতু এক্স অক্ষের একটা দিক যদি আমরা ধনাত্মক ধরে নিই তাহলে আরেকটা দিক হবে ঋণাত্মক, সেই অনুযায়ী এর দিকটা যদি আমরা ধনাত্মক ধরি তাহলে বি এর দিকটা ঋণাত্মক, এই জন্য বি এর আগে -5i। আচ্ছা, এবার সমান ভেক্টর। সমমানের অর্থাৎ মান সমান হইতে হবে এবং সমজাতীয় ভেক্টর। অর্থাৎ আগে আমরা যেটা বলছিলাম যে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান অসমান হবে কিন্তু দিক সমান হবে, আর সমান ভেক্টরের ক্ষেত্রে মানও সমান হবে দিকও সমান হবে। যেমন এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুইটা ভেক্টর হয় তাহলে এদের মানও যেই দিকে, এ এর মানও যেই দিকে, বি এর মানও সেই দিকে, এবং এদের দুইটারই দিক একই দিকে। আর বিপরীত বা ঋণ ভেক্টর, এই ক্ষেত্রে মান সমান থাকতে হবে কিন্তু দিক বিপরীত হইতে হবে। অর্থাৎ এ এর মানও 5, বি এর মানও 5, বাট দিক আলাদা। এইদিকে এই দিকটাকে আমরা ধনাত্মক ধরছি, এই জন্য বি এর দিকটা হয়ে গেছে ঋণাত্মক, এই জন্য বি এর আগে -5i, এবং এই -5i দ্বারাই বোঝায় যে এটা ঋণাত্মক দিকে, অর্থাৎ প্লাসের বিপরীত দিকে। অর্থাৎ a5i, অর্থাৎ এ যদি ডান দিকে হয় বি -5i, বি হবে বাম দিকে। এভাবেই সমরেখ ভেক্টর। এই ভেক্টরগুলো সবগুলো শেষে আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন দেখবো একেবারে হুবহু। অন্যান্য সাবজেক্টগুলো তো চেঞ্জ করার একটা জায়গা থেকে যে প্রশ্ন একটু পেঁচায় আসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে একেবারে হুবহু এমসিকিউ আসে। তো জাস্ট এই শর্ট এই ক্লাসটা যদি নোট সহ করা যায় তাহলে মার্ক প্রায় 3-4 মার্ক এমনি এনশিওর করা যায়। সচরাচর অনেকে সারা বছর পড়েও ধরেন পাস মার্ক শিওর হয় না, সেই ক্ষেত্রে যদি এত শর্ট ক্লাসে 3-4 মার্ক শিওর হয়ে যায় সেই ক্ষেত্রে খারাপ কোথায়? আমি তো খারাপ দেখি না। আর 1 মার্ক 2 মার্ক 3 মার্ক তখনই খারাপ হয়ে যায় যখন 1-2 মার্কের জন্য পাস আসে না অথবা প্লাস আসে না। এই ফিলিংসটা যাদের হয় তারাই বোঝে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সমরেখ ভেক্টর কি? দুই বা ততোধিক, অর্থাৎ দুটি ভেক্টরের হতে পারে অথবা তার বেশি ভেক্টরও হতে পারে। এখানে বানানের মিস্টেক আছে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখায় বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, অর্থাৎ সমরেখ ভেক্টর একই সরল রেখায়, দুটো ভেক্টর হোক, তিনটা ভেক্টর হোক, চারটা ভেক্টর হোক, অথবা যাই হোক, একই সরল রেখায় ক্রিয়া করতে হবে
তবেই তাদেরকে, এবং সমান্তরাল থাকতে হবে। দুটো যদি সমান্তরাল থাকে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা যায়, বা তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। এবার নাল ভেক্টর। নাল ভেক্টরের থেকে সচরাচর প্রায় প্রচুর আকারে এমসিকিউ আসে, এবং এই এমসিকিউটা সবচেয়ে বেশি আসে যে নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। এটা মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, যে নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। আমরা একটু স্টার দিয়ে দিতে পারি, এবং এইখান থেকে ভালো আকারে একটা এমসিকিউ আসে। আচ্ছা, যে ভেক্টর নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়, অর্থাৎ শূন্য ভেক্টরের মান শূন্য হবে। এখন মান শূন্য হবে কেমনে? একটা ভেক্টর ধরেন এইদিকে, যার মান 5i। এখন ঠিক একই ভেক্টর হতে হবে বিপরীত দিকে, অর্থাৎ 5i। এই দুটো ভেক্টর আমরা যখন যোগ করব তখনই আমরা নাল ভেক্টর পাবো। এই যে এইখানে এই একটা ভেক্টর, এবং এইটা হলো মাইনাসে আরেকটা ভেক্টর। এই দুটো ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করতেছে এবং এদের যোগফলটাকে আমরা নাল ভেক্টর বলি। অ্যান্ড আমি যে কথাটা বললাম যে সমমানের দুটি বিপরীত ভেক্টরের যোগফল, এটা আমরা আপনারা বহু জায়গায় পাবেন। এমনও থাকে এমসিকিউতে যে নিচের কোনটি নাল ভেক্টর, এইভাবেও দেয়া থাকে যে এ মাইনাস এ, এটাও 0 হইতে পারে, অথবা আরেকটা থেকে এ প্লাস মাইনাস এ, এরাও, এই দুটো উত্তরই সঠিক। আচ্ছা, এই এ ডট বি, মানে এ ডট বি বলতেছি, দুইটা ভেক্টরের মানের যোগফল হবে 0, এবং এই নাল ভেক্টরের দিক অনির্দিষ্ট, অর্থাৎ এর কোনো সুনির্দিষ্ট দিক নেই। এটা ভালো আকারে মাথায় রাখতে হবে, কারণ এটা থেকে প্রায় এমসিকিউ আসে, এবং সচরাচর এইখান থেকে প্রায় সবচেয়ে বেশি এমসিকিউ আসে। এখন আমরা দেখি, এখানে একটা উদাহরণ আছে, একটি স্থির বস্তুর সরণ অথবা বলের সাম্যাবস্থায়, এইগুলোই হলো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর কি? এই মানে এই চিত্রটা দেওয়ার মূল কারণ অক্ষীয় ভেক্টর সাধারণভাবে বোঝানো খুব টাফ, বা এটা থেকে এমসিকিউ আসে। লাস্টের 2-3টা থেকে ভালো এমসিকিউ আসে। আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন দেখব। অক্ষীয় ভেক্টর, কোনো ভেক্টর যদি ঘূর্ণনের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটা ভেক্টর নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের সাথে যুক্ত আছে, তবে তাকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। যেমন এই যে এই একটা ভেক্টরের ঘূর্ণন পথ আমরা দেখতে পাচ্ছি এই বরাবর, এবং এই ভেক্টরটির মাঝখান দিয়ে একটা অক্ষ গেছে, এবং সেই অক্ষটাকে কেন্দ্র করে এই যে ভেক্টরটা ঘুরছে, এইটাকে আমরা অক্ষীয় ভেক্টর বলি। অক্ষীয় ভেক্টরকে ডান হাতে স্ক্রু নিয়ম ব্যবহার করে এর দিক নির্ধারণ করা হয়। এটা এমসিকিউ এর জন্য আসে। যেহেতু আমি পিসিতে ক্লাস নিচ্ছি, মাউস দিয়ে এভাবে লেখা যায় না, তাও চেষ্টা করতেছি যতটুকু লেখা যায়। আচ্ছা, টি ঘূর্ণন গতি নির্দেশ করে, মানে অক্ষীয় ভেক্টর ঘূর্ণন গতি নির্দেশ করে, এবং কৌণিক বেগ আর টর্ক, এই দুইটা মাথায় রাখা উচিত, কারণ এটা থেকেও এমসিকিউ আসে। আমি তো বললাম যে লাস্টের 2-3টা ভেক্টর থেকে এমসিকিউ প্রচুর আসে। আচ্ছা, পোলার ভেক্টর প্রথমগুলোর থেকে ক নাম্বার আসে, এবং লাস্টের এই কয়টা থেকে আমরা এমসিকিউ পাবো। পোলার ভেক্টর, কোনো ভেক্টর যদি ঘূর্ণনের সাথে যুক্ত না থাকে, অর্থাৎ এটা হলো অক্ষীয় ভেক্টরের বিপরীত, এটা ঘূর্ণনের সাথে যুক্ত থাকবে না, তবে তাদেরকে পোলার ভেক্টর বলে। অক্ষের সাথে যুক্ত না থাকলে তাকে পোলার ভেক্টর বলে। এখন পোলার ভেক্টরের উদাহরণ কি? পোলার ভেক্টরের উদাহরণ হলো বেগ। পোলার ভেক্টরের উদাহরণ বেগ, আরও উদাহরণ আছে, আমরা নিচে দেখব। পোলার ভেক্টরের ক্ষেত্রে জাস্ট এটা একটা স্টেট একটা ভেক্টর, যেমন এ বিন্দু থেকে শুরু হয়ে বি বিন্দুতে শেষ হয়েছে। এই যে এ বিন্দুতে শুরু হয়েছে এবং বি বিন্দুতে গিয়ে শেষ হয়েছে, এটার কোনো অক্ষ বরাবর কেন্দ্র করে ঘুরতেছে না, কিন্তু আগেরটা যদি আমরা দেখি, আগেরটায় যে এই অক্ষ বরাবর আগের ভেক্টরটা কেন্দ্র করে ঘুরতেছিল। আচ্ছা, এখন এটা শুরু বিন্দু এবং এটা হলো শেষ বিন্দু, অর্থাৎ এটা পাদবিন্দু আর এটা হলো প্রান্ত বিন্দু। এটি সোজা রেখা বরাবর গতি বা বল নির্দেশ করে। পোলার ভেক্টর
সোজা রেখা বরাবর, অর্থাৎ এইখানে যে আমরা সোজা রেখা যেটা দেখলাম, এই সোজা রেখা বরাবর গতি বা বল নির্দেশ করে। এটির একটি শুরু বিন্দু আছে, এই যে এইটা হলো শুরু বিন্দু আর এটা হলো শেষ বিন্দু। আর এর উদাহরণ আছে সরণ, বেগ এবং বল। পোলার ভেক্টরের উদাহরণ সরণ, বেগ এবং বল। আর অক্ষীয় ভেক্টরের উদাহরণ কৌণিক বেগ এবং টর্ক। এই এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা এমসিকিউগুলো আপনারা ট্রাই করবেন। ফার্স্টে প্রশ্নটা পড়ে নিজে সলভ করার, আর তারপরে উত্তরটা দেখবেন। শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য কি? আমি একটু আগেই দেখাইছি যে শূন্য ভেক্টরের মান শূন্য এবং দিক অনির্দিষ্ট, এটাই হবে উত্তর। আমরা যদি উত্তরটা চেক করি, এই যে শূন্য ভেক্টরের মান শূন্য এবং দিক অনির্দিষ্ট। আচ্ছা, সমান ভেক্টর হওয়ার শর্ত কি? সমান ভেক্টর হওয়ার শর্ত কি আপনারা বলেন? শুধু মান সমান, নাকি শুধু দিক সমান, নাকি মান ও দিক উভয় সমান, নাকি বিপরীত দিকে? বিপরীত দিকে হবে না, কারণ সমান ভেক্টরের মান বিপরীত দিকে হবে না, তাইলে সেটা সমান হবে না। আমরা যদি উত্তর দেখি, মান এবং দিক উভয়ই সমান। সমান ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান। বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য কি? এটা হলো যশোর বোর্ডে আসা কোশ্চেন। আমি প্রত্যেকটার সাইডে বোর্ডও দিয়ে দিছি। বিপরীত ভেক্টর আপনারা উত্তর দেন, আমি কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, এটার উত্তর হলো মান সমান কিন্তু দিক বিপরীত। আমরা প্রত্যেকটা, আমি তো বলছি যে এগুলোর থেকে লাস্টের কয়টা থেকে এমসিকিউ আসে, আমি প্রত্যেকটা দেখাইছি এবং লাস্টে এমসিকিউ দেখাচ্ছি, তাও বোর্ডের এমসিকিউ যে কীরকম ভাবে আসে। প্রশ্নগুলো একেবারে হুবহু এমসিকিউ সংজ্ঞার থেকে আসে। আচ্ছা, নিম্নের কোনটি অক্ষীয় ভেক্টর? আমরা আগেই বলছি অক্ষীয় ভেক্টর কোনটি। অক্ষীয় ভেক্টর টর্ক, আমরা এখানে উদাহরণে দেওয়া ছিল টর্ক। সমান্তরাল ভেক্টর বলতে কি বোঝো? একই বিন্দুতে থাকে, কোনো দিনই না। একই সমান্তরালে মান শূন্য, এটাও হবে না। একই বা বিপরীত দিকে থাকে। সমান্তরাল ভেক্টর একই অথবা বিপরীত দিকে থাকে। একই সমতলে যেটা থাকে সেটা হলো সমতলীয় ভেক্টর। মিস্টেক, আমি আবার এটা দেখালাম কেন? একই সমতলে যেটা থাকে সেটা হলো সমতলীয় ভেক্টর। একই বা বিপরীত দিকে যেটা থাকবে সেটাই হবে সমান্তরাল ভেক্টরের যে উত্তর, একই বা বিপরীত দিকে থাকে। এবার সহসমতল বা সহসমতল ভেক্টর কাকে বলে? একই সরল রেখায়, নাকি একই মানের, নাকি বিপরীত দিকের, নাকি একই সমতলে? কোনটা হবে? হয় সমতল ভেক্টর অবশ্যই একই সমতলে থাকবে। আমি তো আগের প্রশ্নে বললামই যে সমতল আর সহসমতল একই। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, অনেক সময় ইংরেজি দিয়েও আসতে পারে। পজিশন ভেক্টর কি নির্দেশ করে? অবস্থান ভেক্টর অবশ্যই কোনো বিন্দুর অবস্থান। একে মানে আপডেট কোয়েশ্চেন, বরিশাল বোর্ডে আসছে, সহজ, মার্ক পাওয়া সহজ। জাস্ট 15-20 মিনিট 30 মিনিট নিজে ট্রাই করলে অথবা বাসায় একবার পড়লে হয়ে যায়। নেগেটিভ ভেক্টর বলতে কি বোঝায়? নেগেটিভ ভেক্টর বলতে আমি বললাম না যে একটা যদি এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে হয়, তাহলে আরেকটা হবে এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে, বিপরীত দিকে। আর ঋণাত্মকটাকে আমরা এটা যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা দেব মাইনাসে, অর্থাৎ দিক বিপরীত হবে। নেগেটিভ ভেক্টর। নিচের কোনটি পোলার ভেক্টর নয়? এই যে লাস্টে এটা আমাদের খেয়াল করতে হবে যে পোলার ভেক্টর নয়। পোলার ভেক্টর ঘূর্ণনের সাথে সংযুক্ত থাকে না, অর্থাৎ আমাদের সেটা বলতে হবে যে এটা ঘূর্ণনের সাথে সংযুক্ত থাকে। ঘূর্ণনের সাথে সংযুক্ত থাকে হলো কৌণিক বেগ। আমরা এখানে উদাহরণে সবকিছু দেখে এসেছি। আর এটা কম্বাইন্ড বোর্ড 18, সে কোনটি সঠিক? জিরো ভেক্টরের দিক নির্দিষ্ট, অর্থাৎ নাল। জিরো অর্থাৎ শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট।
না, আমি বলে দিয়েছিলাম ওইখানে যে শূন্য ভেক্টরের দিক অনির্দিষ্ট। নেগেটিভ ভেক্টরের মান শূন্য না, নেগেটিভ ভেক্টরের মান শূন্য না, নেগেটিভ ভেক্টরের মানে দিক বিপরীত দিকে। ইকুয়াল ভেক্টরের মান মান ও দিক সমান, এটাই। অর্থাৎ ইকুয়াল মানে সমান ভেক্টর, সমান ভেক্টরের মান ও দিক সমান। নিজের কোনটি অক্ষীয় ভেক্টরের উদাহরণ নয়, অক্ষীয় ভেক্টরের উদাহরণ নয় অর্থাৎ অক্ষীয় ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত থাকে, কিন্তু এটা এমন একটা হবে যেটা ঘূর্ণনের সাথে যুক্ত নাই। আমরা উদাহরণে দেখে আসছি, অর্থাৎ পোলার ভেক্টর। কোনটি পোলার ভেক্টর? আর পোলার ভেক্টর হলো বেগ। স্লাইডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই বিষয়ে কারো কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে, আমার হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আমি একটা আপডেট কোশ্চেন অ্যাড করছি, আমি আপডেট কোশ্চেন দেইনি কেন, কারণ সেম কোশ্চেনই বারবার রিপিট হয়, এই জন্য আমার পুরাতন কোশ্চেনগুলো পড়ছে, বাট আমি এখন আপডেট কোশ্চেনগুলো দিছি লাস্টের দিকে। শূন্য ভেক্টরের দিক অনির্দিষ্ট, আমরা এটা পড়ে আইছি, তো যশোর বোর্ডের মধ্যে বোর্ডে এরকম প্রশ্ন আসে, শূন্য ভেক্টরের দিক অনির্দিষ্ট। আচ্ছা, একেবারে লাস্টে মানে জাস্ট একটা স্লাইড যদি মনে রাখতে পারেন, পুরো এতক্ষণ ধরে আমরা যা পড়লাম পুরো একটা স্লাইডে সব কিছু দেওয়া আছে। একক ভেক্টরের মান 1, আর এটা শুধু দিক নির্দেশ করে। শূন্য ভেক্টরের মান শূন্য, শূন্য ভেক্টরের মান শূন্য, আর দিক অনির্দিষ্ট। দিক অনির্দিষ্ট এটা কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে। সমান ভেক্টরের মান ও দিক উভয়ই সমান, বিপরীত ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, এটা আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। মান সমান কিন্তু দিক বিপরীত। সমান্তরাল ভেক্টর একই বা বিপরীত দিকে থাকে, তাতে এটা আপনারা বাসায় পড়ে নিলে হচ্ছে। সহসমতল ভেক্টর একই সমতলে থাকে, এটা আমাদের এমসিকিউ আসছে, এই জন্য আমি লাস্টে আবার এটা যোগ করে দিয়েছি। সমরেখ ভেক্টর একই সরলরেখায় থাকে। অবস্থান ভেক্টর হলো কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে। আমরা এতক্ষণ ধরে যা পড়ে আসলাম সব কিছু এক স্লাইডে সামারি আকারে দিয়ে দিছি। আচ্ছা, এখন যেহেতু আমি এমসিকিউ সলভ করে দিলাম, সিকিউ তো আসে, তার একটা নমুনার জন্য আমি এইটা দিছি, এটা থাকবে এইচডাব্লিউ। আপনারা সবাই এইচডাব্লিউ করে আমার হোয়াটসঅ্যাপে সাবমিট করবেন, আমি সেটা দেখে আমি সেটা দেখবো আর কি। শূন্য ভেক্টরের শূন্য ভেক্টর কি আর শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকেই শূন্য ভেক্টর বলে। আর বৈশিষ্ট্য তো আমরা এখানে 1-2 লাইন যা দিছি ওইটাই আমরা লিখে দিলেই হয়। স্যার প্রমাণ করো যে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0। ওই যে আমি তখন যখন সংজ্ঞা পড়াইছি তখন আমি এটাও দেখাই দিছি যে কেমনে 0 হয়। একটা ভেক্টর যদি ধনাত্মক দিকে হয়, এটা যদি এ ভেক্টর যদি ধনাত্মক দিকে হয় এবং এই ভেক্টরটা যদি, যদিও ভেক্টর সমান ভেক্টর হইতে হবে, এই ভেক্টরটা যদি মাইনাস ঋণাত্মক দিকে হয় তাহলে এদের যোগফল হবে 0। এইটা এসে সিলেট বোর্ডে অ্যান্ড এইটা এসে বরিশাল বোর্ডে। শেষ আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি ক্লাস ভালো লাগছে।